সাফ চ্যাম্পিয়নদের অনন্য সংবর্ধনা, প্রতি মাসে 1 লাখ টাকা করে বেতন দেওয়ার ঘোষণা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। বিসিবির কোটি টাকার লোকসান বাঁচিয়েছেন এম নাজমুল, স্টার প্লেতে দিয়েছেন শানিয়ান তানিমের করা একাধিক অভিযোগের জবাব। পট পরিবর্তনে বারবারই ব্যাহত বিসিবির স্বাভাবিক প্রক্রিয়া, প্রভাব পড়ছে পারফরমেন্সে, ক্ষতিগ্রস্ত দেশের ক্রিকেট। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ, খেলা যেমন খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সাফজয়ী যুব ফুটবল দলের প্রত্যেক সদস্যকে প্রতি মাসে 1 লাখ টাকা করে বেতন দেওয়ার ঘোষণা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। এদিন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনূর্ধ্ব 20 দলকে দেওয়া হয়েছে বিশেষ সংবর্ধনা। ভারতকে হারিয়ে সাফের শিরোপার জয়ের পর থেকে উচ্ছ্বাসে ভাসছে গোটা দল। একের পর এক আসছে পুরস্কারের ঘোষণা, তবে সবার দৃষ্টি ছিল যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে। সকালে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে সাফজয়ী দলের প্রত্যেক ফুটবলারকে 1 লাখ টাকা করে বেতন দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি এই যুবাদের মান উন্নয়নে মন্ত্রণালয়ের নেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এমন ঘোষণায় দারুণ উচ্ছ্বসিত ফুটবলাররাও। অনুপ্রেরণা কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশকে জেতাতে চান আরও শিরোপা। আমরা ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে যেখানে গ্রামীণ জনপদের মাঠ রয়েছে, সেই মাঠগুলোকে আমরা খেলা বান্ধব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা উন্মুক্ত করে দিতে চাই। একজন ক্রীড়াবিদ হিসেবে, একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এবং সেই খেলোয়াড়টি যাতে তার খেলাকে পেশা হিসেবে নিতে পারে, সেই রাস্তাটি আমরা তৈরি করে দিতে চাই। সেখানে প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড লেভেলের প্রত্যেকেই অংশগ্রহণের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই। আমাদের সবাই যে খেলোয়াড় হবে বিষয়টি কিন্তু এরকম না, কিন্তু আমরা চাই মাঠে ঘাটে পাড়া মহল্লায় যেখানেই খালি জায়গা থাকবে সেখানেই আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলার জায়গাটি আমরা তৈরি করে দিতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। মুশফিকের সাথে কথা বলতে চাই। মুশফিক, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বড় একটি ঘোষণা দিয়েছেন ফুটবলারদের জন্য, এই সাফজয়ীদের জন্য 1 লাখ টাকা করে প্রতি মাসে বেতন পাবেন প্রতিটা ফুটবলার। এই বিষয়টিকে আসলে ফুটবলাররা কিভাবে দেখছেন, সেখানে আসলে কেমন পরিবেশ দেখতে পাচ্ছেন? মামুন, আপনাকে ধন্যবাদ। কিন্তু শুরুতে একটু কারেকশন করে দিতে চাই। এই বেতনটা কিন্তু 1 মাসের জন্য নয় বা প্রতি মাসের জন্য নয়। তার ঘোষণায় যেটা এসেছে সেটা হচ্ছে এটা এককালীন একটা পুরস্কার। আজকে যারা সাফ জয়ী খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া হয়েছে, সেই খেলোয়াড়দের এককালীন 1 লাখ টাকা করে দেওয়া হলো এবং তাদেরকে ক্রীড়া ভাতা দেওয়া হবে এমনটি কথা বলা হয়েছে। ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে এবং তারা কার্ডের অধীনে যে সকল সুযোগ সুবিধা পাবার কথা, প্রধানমন্ত্রী যে ক্রীড়া কার্ড দিয়েছেন খেলোয়াড়দের, সেই কার্ডের যে সুযোগ সুবিধা অন্য খেলোয়াড়রা 129 জন খেলোয়াড় পাচ্ছেন, সেই কার্ডটার সুযোগ সুবিধা এই খেলোয়াড়রাও পাবেন। কিন্তু 1 লাখ টাকা করে যেমনটি প্রধানমন্ত্রী দিয়েছেন যে প্রতি মাসে নির্দিষ্ট খেলোয়াড়রা পাবেন 129 জন এবং তার সাথে পরবর্তীতে বৃদ্ধি হয়ে 500 জন হবে, সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটি শুধুমাত্র বোনাস বলতে পারেন আপনি, যে বোনাস হিসেবে 1 লাখ টাকা করে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে বলা যায় এটা যে পরবর্তীতে সেই 500 জনের যে তালিকা, সেখানে এই খেলোয়াড়রা অন্তর্ভুক্ত হতে পারেন। কারণ ওই তালিকা যে করা হয়েছে, সেই তালিকার যে ক্রাইটেরিয়া রয়েছে, যে শর্ত রয়েছে, সেই শর্ত কিন্তু ইতিমধ্যে সাফ জয়ের পরে এই খেলোয়াড়রা পূরণ করে ফেলেছেন। সেক্ষেত্রে নতুন করে ঘোষণা আসতে পারে। সে যাই হোক, এখন যেটা ছিল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা এর মধ্যে শেষ হয়ে গেছে। আমরা খেলোয়াড়দের সাথে কথা বলেছি, যারা পুরস্কার পেয়েছেন, যারা সম্বর্ধনা পেয়েছেন, তারা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি হয়েছেন। এবং এই যে প্রধান যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে, ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে 1 লাখ টাকা করে পেয়েছেন, একটি স্মারক ক্রেস্ট পেয়েছেন এবং ক্রীড়া ভাতা পেয়েছেন, ক্রীড়া কার্ডটি পেয়েছেন, সবকিছু মিলিয়ে এমন সম্বর্ধনা তাদেরকে আপ্লুত করেছে, আবেগী করে তুলেছে এবং আরও বেশি আগ্রহী করে তুলেছে। তারা বলেছেন তারা দেশের জন্য আরও ভালো পারফর্ম করতে চান। ভবিষ্যতে যে খেলাগুলো রয়েছে সামনে, সেই বড় মঞ্চগুলোতে তারা আরও ভালো পারফর্ম করতে চান এবং ভালো প্রস্তুতি চান। সেই সঙ্গে আরও কিছু বিষয় রয়ে গেছে। তার মধ্যে একটি হলো, এই খেলোয়াড়দের 3 জনকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছিল মঞ্চে। এই বক্তব্যে কিন্তু তারা
ফাহিম বলেছেন, গোলরক্ষক ফাহিম বলেছেন যে তারা তৃণমূল থেকে যেন ফুটবল ফেডারেশন এই ধরনের খেলোয়াড়দের পরিচর্যাটা শুরু করে, যাতে তৃণমূল থেকে শুরু করলে পরবর্তীতে পাইপলাইনটা স্ট্রং হয়। এটা কিন্তু মঞ্চে মন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রীকে তিনি আহ্বান জানিয়েছেন, ফুটবল ফেডারেশনকে আহ্বান জানিয়েছেন এবং সেই আহ্বানে সাড়া দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারাও কিন্তু এর জবাবটা দিয়েছেন। এর বাইরে যদি আপনাকে বলি, দলের অধিনায়ক তিনি একটি দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, সতীর্থদের পক্ষ থেকে আমার একটি বক্তব্য রয়েছে এবং সেটি হচ্ছে আমরা এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই, এবং সেই প্রধানমন্ত্রীর হাতে কিন্তু তারা ট্রফি তুলে দিতে চেয়েছেন। এবং এই চাওয়ার সাথে সাথেই মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল এবং যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তারা কিন্তু সাথে সাথে বিষয়টা আমলে নিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন যে তারা তাদের পক্ষ থেকে সার্বিক চেষ্টা করবেন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে যেন এই ট্রফিটা এই খেলোয়াড়রা তুলে দিতে পারেন। তার অর্থ হচ্ছে ফুটবলারদের প্রতি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ফুটবল ফেডারেশন কতটা ডেডিকেটেড, কতটা তাদেরকে গুরুত্ব দিচ্ছেন তা কিন্তু এই আয়োজন থেকে বোঝা যায়, তাদের এই ঘোষণাগুলো থেকেই স্পষ্ট হয়। মামুন। মুশফিক, আপনাকে ধন্যবাদ। আপনি ইনফরমেশনটা কারেকশন করে দিয়েছেন। আমরা প্রথমে যে ইনফরমেশনটা পেয়েছিলাম সেটা সম্ভবত কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বিস্তারিত জানিয়েছেন। রোনান সুলিভান পারফেক্ট নাম্বার 9। জাতীয় দলের দীর্ঘদিন ধরে স্ট্রাইকারের সংকট সমাধান হতে পারেন রোনান। বিশেষজ্ঞরা বলছেন এই তরুণ জাতীয় দলে খেলার মতো পোক্ত। রোনান নিজেও সিনিয়র টিমে অভিষেকের অপেক্ষায়। রহমান পেয়ারের রিপোর্ট। ছোট ওই কাঁধে ওরা নিতে প্রস্তুত প্রত্যাশার ভার। রোনান সুলিভানে ফ্যানদের মুগ্ধতা অপার। ভালোবাসার সুতোয় তৈরি হয়েছে একটা বন্ধন, লাল সবুজে কোটি প্রাণের স্পন্দন। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় প্রাপ্তি রোনান সুলিভান। ট্রফি জয়ে রেখেছেন বড় অবদান, 2 গোল আর 1 অ্যাসিস্ট। They kept asking the same questions throughout the entire tournament. They said, what about Pakistan? What about Nepal? What about India? They asked what we would do if we didn't win. I guess we'll never know. রোনানের বড় শক্তি তার গেম সেন্স ও দ্রুত মানিয়ে নেয়ার ক্ষমতা। বুদ্ধিদীপ্ত ফুটবলে নজর টানা। জাতীয় দলে নাম্বার 9 এর সমাধান হতে পারেন রোনান সুলিভান। আন্ডার 20 থেকে কেন 17 থেকে জাতীয় দলে খেলতে পারে। সে যেই জায়গাটা থেকে আমাদেরকে মানে একটি জায়গা করে দিচ্ছে যে জাতীয় দলে খেলার জন্য তার পজিশনটা হয়তো চেষ্টা করবে ওখানে যাওয়ার জন্য। কিন্তু আমার কাছে মনে হয় যে 20-তে তাকে ডেফিনেটলি জাতীয় দলে কল করবে এবং কল করে হয়তো তাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জাতীয় দলে নিবে। নানি বাংলাদেশি রোনানের মাঝে দেশের প্রতি টান, চমৎকার এক ছবি। প্রতিটা গোলের পর লাল সবুজ পতাকা নিয়ে তার উল্লাস অকৃত্রিম। সুলিভানরা 4 ভাই। রোনান ও ডেকলান এখন বাংলাদেশ বয়স ভিত্তিক দলের সাথে, আর কুইন ও কাভান সুলিভান যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ফুটবল খেলছেন। গত 1.5 বছর ধরে আমি সুলিভান ব্রাদার্স নিয়ে কাজ করছি। অরিজিন ফুটবলাররা কিন্তু যে কোনো টিমের ওয়ান অফ দ্য কি স্ট্রেংথ অ্যান্ড গ্লোবালি। আপনি যদি কেপ দি ভের্ড দেখেন, যারা ওয়ার্ল্ড কাপ খেলছে, মরক্কো দেখেন, মানে অ্যান্ড ইটস নিউমারাস, মানে ফ্রান্সের কথা বলতে পারেন। সো অরিজিন প্লেয়ার ইনক্লুশন আমাদের গ্লোবালি এখন ফুটবল ইটস এ ভেরি স্ট্রং কম্পোনেন্ট। নতুন এই নামগুলোই একদিন লেখা হবে লাল সবুজের মহাকাব্যে। রোনান সুলিভান একটা সেতু দূর দেশ আর বাংলার হৃদয়ের মাঝে। আর যদি নিয়তি সহায় হয় তবে একদিন বিশ্ব মঞ্চের উজ্জ্বল আলোয় দাঁড়িয়ে বাংলাদেশ বলবে এই গল্প আমাদেরই লেখা। রহমান পেয়ার, স্টার নিউজ। সাগরিকায় পানির সমস্যা নিরসনে বিসিবিকে কোটি টাকার লোকসানের হাত থেকে বাঁচিয়েছেন ফিন্যান্স কমিটির দায়িত্বে থাকা এম নাজমুল ইসলাম। স্টার নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন দাবি করেছেন এই পরিচালক। একই সাথে এই পরিচালককে নিয়ে বোর্ডের সদ্য সাবেক পরিচালক সানিয়ান তানিমের করা একাধিক অভিযোগের জবাবও দিয়েছেন এম নাজমুল। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। সে অনেক ধরনের প্রশ্ন করেছে যেটা তার করার কথা না। কিছু জিনিস আমার কাছে অসংলগ্ন মনে হয়েছে। হয়তো বিসিবির টাকাটা ওনারই টাকা। বাচ্চারা যেভাবে রাগারাগি করে, একজন আরেকজনের সাথে মনে করে যে আমি আমি কথা বলবো না, তোমার সাথে কাটটি নিলাম।
সাগরিকায় পানির অভাবে দেশের আরেকটি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পরিণতিও ফতুল্লা হবার পথে। দেশের একটি বেসরকারি টেলিভিশনে বিসিবির সাবেক পরিচালক সানিয়ান তানিম দোষ চাপিয়েছিলেন এম নাজমুল ইসলামের কাঁধে। অভিযোগ করেন নাজমুলের হস্তক্ষেপে নিজের কাজটাও ঠিকঠাক করতে পারেননি ফ্যাসিলিটিস কমিটির দায়িত্বে থাকা এই অভিজ্ঞ পরিচালক। তানিমের এমন অভিযোগের পর এবার স্টার প্লের মুখোমুখি এম নাজমুল ইসলাম। তবে কি সত্যি প্রোটোকল ভেঙে চট্টগ্রামে গিয়েছিলেন এম নাজমুল? আমার সেই দিন সেখানে যাওয়ার দরকার ছিল কি, যাওয়ার প্রয়োজন ছিল কি ছিল না, সেটার জন্য আমি সেখানে স্বপ্রণোদিত হয়ে যাইনি। আমাকে একজন সেখানে নিয়ে গেছে, আমাদের আরও একজন পরিচালক। সেখানে নিয়ে যাওয়ার পরে সেখানে যখন কথাবার্তা হচ্ছে, সেই কথাবার্তার মধ্যে কিছু জিনিস আমার কাছে অসংলগ্ন মনে হয়েছে। দায়িত্বে থাকাকালীন চট্টগ্রামের আউটফিল্ডের বেহাল দশা কাটাতে প্রায় ৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাশ করিয়েছিল বিসিবির ফ্যাসিলিটিস বিভাগ। তবে শেষ মুহূর্তে টনি হেমিংয়ের অভিজ্ঞতার ওপর ভরসা রাখেন এম নাজমুল ইসলামের ফিন্যান্স কমিটি। সেখানেই বিশাল ফারাক খুঁজে পান তিনি। তার রেকমেন্ডেশন অনুযায়ী ছিল যে আমাদের প্রতিদিন সর্বোচ্চ ৮০,০০০ লিটার পানি হলেই আমার ওই মাঠের প্রয়োজন মিটে যায়। তো সেখানে গিয়ে দেখলাম যে চাহিদাপত্র যেটা তারা তৈরি করেছে, সেই চাহিদাপত্রটা প্রতিদিন ৪ লক্ষ লিটারের একটা চাহিদাপত্র তৈরি আছে। তো আমরা গিয়ে যখন দেখলাম, ওইখানে কথা বললাম, সেই যেই কোম্পানিকে অ্যাওয়ার্ড করার কথা টেন্ডারে, সেই কোম্পানির ওনারও সেখানে ছিলেন, তার সাথেও বিভিন্ন বিয়েতে কথা হয়েছে। তো একটা পর্যায়ে এসে সেও মোটামুটি একটা এগ্রিমেন্টে এসছে যে এতগুলা পানি আসলে না হলেই হয়। তো আমরা চিন্তা করে দেখলাম যে আমাদের ৮০,০০০ লিটার, সেটাকে আমরা যদি কাছাকাছি ১ লাখ লিটার বা ১.৫ লাখ লিটার এরকম কোনো একটা ইয়েতে আমরা আনতে পারি, তাহলে প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রয়োজনটা আমরা এইখানে কম্প্রোমাইজ করব না। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদের একটা ম্যাসিভ একটা মেনটেনেন্স কস্ট থেকে আমরা রক্ষা পাব। যেখানেই আছে অর্থের সম্পৃক্ততা, সেখানেই আছে ফিন্যান্স কমিটির কাজ, মনে করেন এম নাজমুল ইসলাম। সেদিনই উনি সেখানে মনক্ষুণ্ণ হয়েছেন যে কেন আমি ওখানে গেলাম, কেন আমার উপস্থিতিটা এখানে, আমার তো কোনো কাজ নাই। তো আলটিমেটলি আমার কাজ সব জায়গায় আছে, আমি ফাইন্যান্সের হিসেবে আমার কাজ সব জায়গায় আছে। ইল মোটিভ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আমি বলবো না যে এখানে কারো ইল মোটিভ ছিল। কিন্তু ইল মোটিভ না থাকলেও এখানে একটা বড় ধরনের বোর্ড একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতো। এই বড় ধরনের ক্ষতিটাকে যদি আমরা মিনিমাইজ করতে পারি যে কোনোভাবে, তাহলে এইখানে কেউ কারো প্রতি দোষারোপ করা বা ইয়ে করার আমি কোনো কারণ দেখি না। কারো প্রতি রাগ, অনুরাগ, হিংসা, বিদ্বেষ, এই জিনিসগুলি আসলে ছোট মানুষের মতো, মানে বাচ্চারা যেভাবে রাগারাগি করে একজন আরেকজনের সাথে, মনে করে যে আমি আমি কথা বলবো না, তোমার সাথে কাটটি নিলাম। তো আমাদের বয়স্ক মানুষদের ভিতরে এই জিনিসগুলি ঠিক শোভা পায় না। তবে বিসিবির কত টাকা বাঁচাতে পেরেছেন এই আলোচিত পরিচালক? সেখানে প্রায় ১ থেকে ১.৫ কোটি টাকার মতো সেভ হয়েছে। ১ থেকে ১.৫ কোটি টাকার মতো সেভ হয়েছে। যদিও এইখানে কিছু আছে, এই জায়গাতেও ওই যারা আগের যারা কোট করেছিল তারাই এখানে কোট করেছে, তারাই করেছে। তো এটা ৪ লাখ লিটারের থেকে ১ লাখ লিটারে আসার পরেও যেই পরিমাণ হয়তো প্রপোর্শনেটলি সেভিংস হওয়ার কথা ছিল, সেই পরিমাণে হয়নি। তারপরেও একটা মেজর একটা সেভিংস আসছে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বিসিবির নেতৃত্বে একাধিকবার পরিবর্তন এসেছে, যা নষ্ট করেছে ক্রিকেটের স্থিতিশীলতা। নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা, অ্যাডহক কমিটি নিয়ে মতবিরোধ এবং তদন্ত কমিটির রিপোর্ট করেছে আরও জলঘোলা। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ক্রিকেট বোর্ডকে আদৌ রাজনৈতিকভাবে মুক্ত হতে পেরেছে, নাকি সকলেই মুখে মুখে মুক্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? রাজনীতিতে ক্রিকেট নাকি ক্রিকেটে রাজনীতি? প্রশ্নটা দেশের ক্রিকেটে ঘুরে আসে বারংবার। এক যুগের বেশি সময় পর্দার সামনে সকলেই রাজনীতিমুক্ত বিসিবির নাড়া লাগালেও পর্দার আড়ালের চিত্রটা থাকে অজানা। সময়টা ২০১২।
বিসিবির নেতৃত্বে আসে রাজনৈতিক ঘরের সন্তান নাজমুল হাসান পাপন। এককভাবে দেশের ক্রিকেট বোর্ডে প্রায় এক যুগের বেশি সময় তৈরি করেছেন নিজস্ব বলয়, যেখানে পাপনের কোনো সিদ্ধান্তে দ্বিমত করার সাহস দেখাতেও পরিচালকদের ভাবতে হতো হাজারবার। 24-এর রক্তক্ষয়ী জুলাই পুরো দেশেই এনে দেয় আমূল পরিবর্তনের হাওয়ায় পাল্টে যায় বিসিবির ক্ষমতার চেয়ার। অন্তর্বর্তী সরকারের চাওয়ায় সে চেয়ারের ভার পান ফারুক আহমেদ, কিন্তু সেখানেও চলে রাজনীতির খেলা। তৎকালীন ক্রীড়া উপদেষ্টার চাওয়ায় রাতের আধারেই চেয়ার হারান দেশের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। পরিচালকদের অনাস্থায় তাকে সরিয়ে দায়িত্বে আনা হয় আরেক সাবেক কাপ্তান আমিনুল ইসলাম বুলবুলকে। শুরুর মধু সময়ের সাথে মুখে লাগে তেতো। দেশের ক্রিকেট বোর্ডের অবস্থাও যেন এমন। যখন যে দায়িত্বে আসেন তার প্রশংসায় ছয়লাভ হয় পুরো দেশ। টি-20 ইনিংস খেলতে আসা বুলবুলের সাথেও হয়েছে এমন। সময় মেনে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও জাতীয় নির্বাচনের মাত্র 5 মাস আগে তা নিয়ে শুরু হয় বিতর্ক। কেউ বিদ্যমান কমিটির মেয়াদ বাড়ানোর পক্ষে মত দেন, তো কেউ আবার অ্যাডহক কমিটির প্রস্তাব তোলেন। তবে শেষ পর্যন্ত নির্বাচন হলেও বিতর্কিত কর্মকাণ্ডে মানুষের হাস্যরসে পরিণত হয় দেশের ক্রিকেট। দুই গ্রুপের দ্বন্দ্ব স্পষ্ট হয় ক্রিকেট প্রেমীদের সামনে। নির্বাচনের একদিন আগেই হঠাৎ প্রার্থীর তালিকা থেকে নাম তুলে নেয় একটি পক্ষ। তবে তৎকালীন ক্রীড়া উপদেষ্টার অটল প্রচেষ্টায় শেষ পর্যন্ত আবারও সভাপতির চেয়ারে বসেন আমিনুলের পরিচালনা পর্ষদ। কিন্তু এতেও কি শান্ত হয়েছে বিসিবি? গেল কয়েক মাসে একের পর এক বিতর্কে বিব্রত হয়েছে ক্রিকেট বোর্ড। চেয়ারের খেলায় বন্ধ আছে দেশের ঘরোয়া ক্রিকেট। বিশ্বকাপে না খেলতে পারার আক্ষেপ তো ক্রিকেটারদের সাথে বাড়িয়ে দিয়েছে বোর্ডের দূরত্ব। নতুন সরকার গঠনের পর আবারও পরিবর্তনের সুর বিসিবিতে। গেল বোর্ড ইলেকশনের নিয়ম অনুসন্ধানে তদন্ত কমিটি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এদিকে সরকার পরিবর্তনের সাথে 7 পরিচালকের আচমকা পদত্যাগ আরও বিপদে ফেলেছে বুলবুলের ক্রিকেট বোর্ডকে। সবশেষে প্রশ্ন থেকে যায়, রাজনৈতিক পালাবদলে কেন বদল আসে বিসিবিতে? নাকি ক্রিকেট বোর্ড শুধুই রাজনৈতিক পছন্দের ব্যক্তিদের বসানোর মাধ্যম হয়ে উঠছে? কোটি মানুষের আবেগের এই ক্রিকেট যেন বারবারই থমকে যায় ক্ষমতার দ্বন্দ্বে। এই চক্র থেকে মুক্তি কবে মিলবে সেই উত্তর এখনও অজানা। কেএমসনে, স্টার নিউজ। রোববার যখন জাতীয় ক্রীড়া পরিষদে জমা পড়েছে বিসিবির নির্বাচনে অনিয়ম নিয়ে করা তদন্ত কমিটির রিপোর্ট, তার কিছুক্ষণ বাদে বোর্ড সভাপতিকে দেখা গেল হোম অফ ক্রিকেটে। এদিন ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে দেখা করেছেন আমিনুল ইসলাম বুলবুল। ছিলেন দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম আর আদনান রহমান দীপন। পরবর্তীতেও পরিস্থিতিতে এটাই ক্রিকেটারদের সঙ্গে বুলবুলের শেষ সাক্ষাৎ কিনা চলছে সেই গুঞ্জনও। তবে এই ইস্যুতে মুখ বন্ধ বিসিবি বসের। রোম যখন পুড়ছিল নিরো তখন সত্যি বাঁশি বাজাচ্ছিলেন কিনা তার তর্ক সাপেক্ষ। তবে চারিপাশে যখন লু হাওয়া, তখনও হোম অফ ক্রিকেটে ক্রিকেটারদের সঙ্গে হাস্যোজ্জ্বল বিসিবি সভাপতি। ওয়ানডে ক্যাপ্টেন মিরাজ, জাকের, আলিস কিংবা এবাদতরা মনোযোগে শুনলেন সাবেক অধিনায়কের পরামর্শ। কিন্তু প্রশ্ন, আমিনুল ইসলাম বুলবুল নিজে মনোযোগী হতে পারছেন তো? রবিবার থেকে শুরু ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। তবে মাঠের ক্রিকেটের চাইতে মাঠের বাইরের ইস্যুই দেশের ক্রিকেটের এখন টক অব দ্য টাউন। যদিও এ নিয়ে নিশ্চুপ বোর্ড সভাপতি। ক্রিকঅপস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে ঘুরে দেখলেন হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেট। এরপর স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে হয়তো করলেন স্মৃতির মন্থন। একে একে অনুশীলন শেষে ততক্ষণে বের হয়ে এসেছেন তরুণ ক্রিকেটার রিপন, সাকলাইনরা। বুলবুল সাকির ব্যাট নিয়ে যেন ফিরে গেলেন নিজের সেরা সময়ে। মোসাদ্দেক সোহানদের ব্যাটও পরখ করলেন অবলীলায়। করমর্দন করলেন জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গেও। তবে চারিপাশের গুমোট আবহাওয়া শেষ হয়নি তখনও। এসব দেখে দুয়ে দুয়ে 4 মেলাচ্ছেন অনেকেই। তবে কি বেজে গেছে বুলবুলের বিদায়ের বিউগলের করুণ সুর? কারণ এদিন যে এনএসিতে জমা পড়েছে বিসিবি নির্বাচনের অনিয়ম নিয়ে করা তদন্ত কমিটির রিপোর্ট, যার ওপর নাকি ঝুলছে এই বোর্ডের ভাগ্য। বিষয়টি হয়তো জানা বিসিবি সভাপতিরও। সঙ্গে একের পর এক পরিচালকের পদত্যাগ সে পরিবেশকে করেছে আরও জটিল। সব মিলিয়ে কোথায় যাচ্ছে বিসিবি তা হয়তো নির্ধারণ হয়ে যাবে চলতি সপ্তাহেই। টি-20 ম্যাচ খেলতে এসে যেন রীতিমতো টেস্ট ম্যাচের আয়োজন। তবে হঠাৎ করেই পাশার দানি গেছে উল্টে। তাই তো এ দফায় বড় প্রশ্ন, আমিনুল ইসলাম বুলবুল আর তার বোর্ড টিকতে
পারবে তো, নাকি জাতীয় ক্রীড়া পরিষদে দেয়া ওই তদন্ত কমিটির ফলাফলে বদলে যাবে সব চিত্রনাট্য? মাহবুব রিমন, স্টার নিউজ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। খেলা থামবে না, খবর না, তবে আজকের মতো নিচ্ছি বিদায়। স্টে টিউন।